সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা অনুশীলনী 3.5। এই অধ্যায়ে আমরা সরল রেখা বা স্ট্রেট লাইনের কিছু গুরুত্বপূর্ণ বেসিক উপাদান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি মূলত তোমরা নবম দশম শ্রেণীর বইতে অধ্যায় 11 উচ্চতর গণিতের অধ্যায় 11 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি ওই চ্যাপ্টারটার নাম ছিল, সেখানে শেষের দিকে সরল রেখার একটি অধ্যায় আছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই সরল রেখার সূত্রগুলো কিভাবে আসে এবং তার প্রতিপাদন এগুলো আমরা একটু দেখতে পারব। আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। সরল রেখা কি? একটি বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথ দিক পরিবর্তন না করলে সেই সঞ্চার পথকে সরল রেখা বলে এবং সঞ্চার পথের সমীকরণকে সরল রেখার সমীকরণ বলে। অর্থাৎ একটি বিন্দুর সেট দ্বারা যদি কোনো সঞ্চার পথ তৈরি হয়, সেটি কোনো দিক পরিবর্তন না করলেই সেই সঞ্চার পথকে আমরা বলবো সরল রেখা। সরল রেখার সাধারণ সমীকরণ: এক্স এবং ওয়াই এর একঘাত বিশিষ্ট সমীকরণ সর্বদাই সরল রেখা প্রকাশ করে। তার মানে এক্স এবং ওয়াই চলকের একঘাত অর্থাৎ পাওয়ার হবে 1, সেইরূপ সরল রেখার সেরূপ সমীকরণই হবে সরল রেখার সমীকরণ। এ বি সি প্রত্যেকই যদি ধ্রুবক হয় এবং এ ও বি উভয় শূন্য না হলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটি সরল রেখা নির্দেশ করে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়ের ঘাতই হচ্ছে 1, কারণ এক্স এর উপরে কোনো কিছু নাই মানে মনে মনে 1 আছে এবং অনুরূপভাবে ওয়াই এর উপরেও মনে মনে 1 ধরে নিতে হবে। কাজে এক্ষেত্রে আমরা একঘাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটিকে সরলরেখার সাধারণ সমীকরণও বলা হয়। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কে সরলরেখার সাধারণ সমীকরণ বলে। এবার আমরা শিখব সরলরেখার ঢাল বা স্লোপ, অথবা আমরা গ্রেডিয়েন্টও বলতে পারি। কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের অনুপাত বা মানকেই আমরা রেখাটির ঢাল বলবো। ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাহলে তাকে আমরা বলবো ঢাল, এবং ঢালের মান এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের মান অর্থাৎ ট্যানের অনুপাত কে আমরা ঢাল বলি এবং ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, এটি হচ্ছে একটি সরল রেখা যার স্লোপ বা ঢাল বা গ্রেডিয়েন্ট। এরপর আমরা চলে আসি পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। যখন একটি সঞ্চার পথের উপর কোনো বিন্দু, ধরে নিলাম এক্স ওয়াই, যার ভুজ এবং কোটি এর স্থানাঙ্ক শুধুমাত্র একটি চলরাশি মাধ্যমে প্রকাশ করা হয়, তখন ওই চলরাশিকে প্যারামিটার বা পরামিতি বলা হয় এবং উক্ত বিন্দুর স্থানাঙ্ককে পরামিতিক স্থানাঙ্ক বা
প্যারামিটার যুক্ত স্থানাঙ্ক বলা হয়, এবং বাংলায় আমরা যদি বলি এটাকে বলা হবে পরামিতিক স্থানাঙ্ক। তাহলে এক্স ওয়াই এর মান জ্ঞাপক সমীকরণ দ্বয়কে একত্রে একটি সঞ্চার পথের পরামিতিক বা প্যারামিটার যুক্ত সমীকরণ বলে। তাহলে আমরা যদি চিন্তা করি একটি সরল রেখার সমীকরণকে আমরা যদি লিখি x ইকুয়াল টু a প্লাস বিটি অথবা y ইকুয়াল টু c প্লাস ডিটি, যেখানে a b c d হচ্ছে ধ্রুবক এবং t হচ্ছে এক্ষেত্রে পরিবর্তনশীল রাশি, কাজে এক্স ওয়াই চলককে আমরা নতুন একটি প্যারামিটার যাকে আমরা বলবো টি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি অর্থাৎ এক্স এর মান টির সাপেক্ষে এবং ওয়াই ইকুয়াল টু সি প্লাস ডিটি, ওয়াই এর মান টির সাপেক্ষে বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা টিকে বলবো প্যারামিটার বা পরামিতি। এবং এই যে সমীকরণ লিখলাম এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি বা ওয়াই ইকুয়াল টু সি প্লাস ডিটি, এই দুটি হবে আমার পরামিতিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ। দুটি সরলরেখার ঢাল। কোন বিন্দুর যদি এ এবং বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, যে দুটো বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত, অথবা বলতে পারি এই এ বি সরলরেখার দুটি প্রান্ত বিন্দু এ এবং বি, সেক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয়ে যায় x1 y1 অর্থাৎ ভুজ x1 কোটি y1 এবং বি বিন্দুর ভুজ x2 কোটি y2, তাহলে এ বি রেখা দিয়ে অর্থাৎ এ এবং বি বিন্দু দিয়ে আমরা যে রেখাটা পাবো এ বি রেখা, সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝবো, যদি ঘড়ির কাঁটার বিপরীতে কোণগুলো ঘূর্ণায়মান হয় তখন সেটাকে আমরা বলবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ধনাত্মক দিকে, আর ঘড়ির কাঁটার দিকে হবে ঋণাত্মক। তো লক্ষণীয় ব্যাপার, এই এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ও বিন্দুতে আমরা এখানে দেখছি এই আর বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো এক্স অক্ষের সাথে, সেই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা কোণ। তাহলে এই এ এবং বি বিন্দুগামী একটি সরল রেখা যা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং অবশ্যই সেটি ধনাত্মক দিক, কারণ দেখেই বোঝা যাচ্ছে এক্স অক্ষ থেকে এটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, সেক্ষেত্রে আমরা বলবো এটা ধনাত্মক দিক। এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি কি আমরা বলি ট্যান থিটার মানকে বলবো আমরা ঢাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তার ট্যানের মানই হচ্ছে ঢাল। এবং এক্ষেত্রে আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা ঢাল বের করার সূত্র জানি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ y2 মাইনাস y1, এখানে কোটি দুটো হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজ হচ্ছে x1 এবং x2, তার মানে x2 মাইনাস x1, এদের যে অনুপাত সেই অনুপাতকে আমরা ঢাল বলি, যাকে আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করতে পারি। এবং থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান। এখন দুটি বিন্দু আমি ধরে নিলাম, এ বিন্দুর ভুজ x1 y1 এবং বি বিন্দুর ভুজ কোটি যথাক্রমে x2 ও y2 হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই এ এবং বি এর সংযোগ রেখা থিটা কোণ উৎপন্ন করে। এবং এই প্রমাণটি আমরা করব m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, সেই প্রমাণ করার লক্ষ্যে
এ এবং বি বিন্দু হতে এক্স অক্ষের উপর আমরা যথাক্রমে এ এম ও বি এন লম্ব এঁকেছি। লক্ষ্য করো, এ বিন্দু থেকে এ এম, বি বিন্দু থেকে বি এন লম্ব এঁকেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর এম এবং বিএস এরা পরস্পর সমান্তরাল এবং কোণ এ বি এস এবং কোণ এ আর এম এই দুটি কোণই সমান হবে। এবং যেহেতু এ আর এম কোণের মান আমরা থিটা ধরে নিয়েছিলাম, কারণ এ বি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাই এই কোণটা অর্থাৎ এ আর এম এবং কোণ এ বি এস এরা পরস্পর সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। এখান থেকে আমরা ও হচ্ছে মূল বিন্দু, তাহলে ও থেকে এন পর্যন্ত ও এন হচ্ছে আমাদের x2 এবং ও থেকে এম পর্যন্ত ও এম হচ্ছে আমাদের x1 এবং স্থানাঙ্ক থেকে আমরা পাচ্ছি bn, এটা হচ্ছে y2 এবং am এটুক হবে y1। তাহলে bs আমরা যদি এতটুকু ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমাকে বিএস এর মান বের করতে হবে এবং এএস এর মান বের করতে হবে। বিএস এবং এমএন একই বা সমান রেখা, তাহলে আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে বিএস সমান এমএন, আর এমএন সমান আমরা বলতে পারি ওএম মাইনাস ওএন। সেখান থেকে আমরা বলতে পারি x1 মাইনাস x2। তাহলে x1 মাইনাস x2 এটা আমরা পেয়ে গেলাম বিএস এর মান, এবং এএস যদি আমরা এতটুকু বলি, তাহলে আমরা বলতে পারি এএস হচ্ছে এতটুকু। তার মানে এএস বের করতে গেলে আমাকে এএম থেকে এমএস বিয়োগ করতে হবে, এবং এএম হচ্ছে y1 আর এমএস বলা যে কথা বিএন বলা একই কথা, যার মান y2। এখান থেকে আমরা পাচ্ছি y1 মাইনাস y2, যাকে আমরা ডেল y দ্বারা প্রকাশ করছি, এবং x1 মাইনাস x2 কে আমরা ডেল x দ্বারা প্রকাশ করছি। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এবিএস ত্রিভুজে ট্যান থিটা মানে জানি আমরা লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এএস, ভূমি হচ্ছে বিএস, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং এই মানটা আমরা এখানে y1 মাইনাস y2 এবং নিচে হবে x1 মাইনাস x2। আমি একেবারে লব এবং হর দুটাকেই মাইনাস দ্বারা গুণ করে আমরা পেয়ে গেলাম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। লক্ষণীয় ব্যাপার, আমাদের as বের হয়েছে y1 মাইনাস y2, bs বের হয়েছে x1 মাইনাস x2, কিন্তু আমরা দুইটাকেই যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে y1 মাইনাস y2 হয়ে যাবে y2 মাইনাস y1 এবং x1 মাইনাস x2 হয়ে যাবে x2 মাইনাস x1। সেক্ষেত্রে আমরা ঢাল পেয়ে গেলাম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বাংলায় আমরা সংক্ষেপে বলতে পারি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার আমরা দেখছি এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষ হচ্ছে OX রেখা এবং এক্স অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের উপর y এর মান সবসময় 0। অনুরূপভাবে y অক্ষ যেটা হবে OY সরল রেখা এবং এই অক্ষের উপরে এক্স এর মান সবসময় 0 হবে, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0 এবং y অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0।
ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব সরলরেখার সমীকরণ। আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বলা যে কথা, এক্স অক্ষের উপর লম্ব বলা একই কথা। এখান থেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওয়াই অক্ষ এটি, তার সমান্তরাল রেখা আমরা দুটো এঁকেছি, একটি ডান দিকে একটি বাম দিকে, অর্থাৎ পি কিউ হচ্ছে একটি সরলরেখা এবং পি প্রাইম কিউ প্রাইম এটি হচ্ছে আরেকটি সরলরেখা, এবং দুইটি সরলরেখাই ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব। এবং এখান থেকে লক্ষণীয় ব্যাপার, এই মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব সর্বদাই এ, আমরা এটা ধরে নিচ্ছি। কাজে আমি যদি এই ওয়াই অক্ষের উপরে যেখানেই যাই না কেন, সেই ওয়াই অক্ষের উপরের বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা এ দূরে অবস্থিত, এ একক দূরত্ব অবস্থিত, তাহলে এই সরলরেখার দূরত্ব সবসময় এই এ একক হবে, অর্থাৎ প্রথম আমরা যেটা ধরে নিয়েছি। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। এক্ষেত্রে মনে রাখতে হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বলতে আমরা যদি পিকিউ রেখা বলি, তাহলে ওয়াই অক্ষ থেকে সর্বদাই এর দূরত্ব এ একক। অনুরূপভাবে পেছনের টুকু যদি বলি, যদিও স্থানাঙ্কে মাইনাস, কিন্তু এর অবস্থানগত দিক থেকে আমরা বলবো, যেহেতু এটি ওয়াই অক্ষের বাম দিকে দূরত্ব চিন্তা করছি, তাই দূরত্ব সবসময় মাইনাসটাও প্লাস হয়ে যাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অনুরূপভাবে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটি হবে ওয়াই ইকুয়াল টু বি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এক্স অক্ষের সমান্তরাল রেখা এখানে পি কিউ বা পি প্রাইম কিউ প্রাইম, এটা উপরের দিকে গেলে ধনাত্মক, নিচের দিকে গেলে এর স্থানাঙ্কর দিক থেকে ঋণাত্মক, কিন্তু ও বিন্দু থেকে পি কিউ রেখার দূরত্ব যদি আমি ও আর চিন্তা করি, ও আর এর যতটুকু দূরত্ব হবে ও আর প্রাইমের দূরত্ব ততটুকু হবে। এখান থেকে আমরা বলতে পারি যে এই সরলরেখাটি এক্স অক্ষ থেকে দূরত্ব বি একক, এবং অনুরূপভাবে নিচের সরলরেখাটিও এক্স অক্ষ থেকে দূরত্ব বি একক হবে, যদিও এখান থেকে মাইনাস বি ভাবছি নিচের দিকে বলে, কিন্তু দূরত্ব যেহেতু ধনাত্মক হয় সেক্ষেত্রে এই অংশটুকু বি একক। তো এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারলাম এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। এবার চলে আসি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। একটি সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে অরিজিন ও দিয়ে যায়, সেক্ষেত্রে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এই এ বিটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, যার সমীকরণটি হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এবং এম হবে সরল রেখাটার ঢাল। যদি ওয়াই অক্ষের ছেদাংশ সি হয় এবং ঢাল এম হয়, তাহলে সরলরেখার সমীকরণটি হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার, এবি রেখাটি কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, এবং সেটি এক্স অক্ষের সাথে সর্বদাই থিটা কোণ উৎপন্ন করে। এবং এখান থেকে আমরা এই সমীকরণটা কি বলতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে ঢাল এবং সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা কর্তিত অংশ। যদি উভয় অক্ষের ছেদাংশ এ এবং বি হয়, সেক্ষেত্রে সরলরেখা সমীকরণ, আমরা একটি সরলরেখা আঁকলাম এখানে এ বি, সেটি এক্স অক্ষ থেকে ও এ অংশ এবং ওয়াই অক্ষ থেকে ও বি অংশ ছেদ করে। সেক্ষেত্রে ও বি সমান সমান বি এবং ও এ সমান সমান এ হলে আমরা এই সরলরেখার সমীকরণ পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স এর নিচে এক্স অক্ষের যে মানটা আসবে সেটা
এবং ওয়াই নিচে ওয়াই অক্ষে যে মানটা এসেছে অর্থাৎ ওডি, এই ওবি পর্যন্ত যে দূরত্বটা এটা হবে বি একক এবং ও এ পর্যন্ত এই দূরত্বটা হবে এ একক। তাহলে সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমরা এরপর চলে আসি একটি নির্দিষ্ট বিন্দু যার স্থানাঙ্ক x1 y1 অর্থাৎ ভুজ x1 কোটি y1 এবং তার ঢাল m দেয়া থাকলে সরলরেখার সমীকরণ, অর্থাৎ একটা বিন্দু এবং ঢাল দেয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ জানি y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। যদি দুটি সরলরেখা দেয়া থাকে যার স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2 হলে আমরা সরলরেখার সমীকরণটা পাচ্ছি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই সূত্র দিয়ে আমরা নবম দশম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতিতে কিছু অঙ্ক করে আসছি। এবং মূল বিন্দু ও একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি যায় এইরূপ সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু y1 মাইনাস x1 ইন্টু x, যেখানে x1 y1 হবে যে বিন্দু দিয়ে পাস করবে তার স্থানাঙ্ক, এবং মূল বিন্দু দিয়ে যেহেতু যায় তাই কনস্ট্যান্ট টার্ম c0 হয়ে যাবে। এটি হবে আমাদের নির্ণেয় সমীকরণ। মূল বিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, অর্থাৎ ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, এবি হচ্ছে সরলরেখা, তার উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওসি, সেটি যদি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে তাহলে সমীকরণটা এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, যেখানে পি হচ্ছে ওই মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব এবং আলফা হচ্ছে ওই লম্বটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা হচ্ছে আলফা। আমরা আমাদের এর পরে চলে আসি দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করার শর্ত। আমরা এখানে দুটো সরলরেখা ধরে নিচ্ছি, একটি হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং অপরটি হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে তাদের সহগগুলোর অনুপাত, অর্থাৎ x এর সহগ হচ্ছে a1, x এর সহগ হচ্ছে দ্বিতীয় সমীকরণে a2, তাদের অনুপাত, এবং একইভাবে এই দুটি সমীকরণে y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদ তাদের অনুপাত সর্বদা সমান হবে। তাহলে এই প্রুফটা আমরা একটু দেখব কিভাবে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 আসলো। তো প্রথমে দুটো সমীকরণ আমরা ধরে নিলাম, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং অপরটি হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই সমীকরণ দুটার প্রথম সমীকরণের ঢাল বের করলাম। প্রথমটার ঢাল ধরে নিলাম m1 এবং আমরা জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস a1 বাই b1 এবং দ্বিতীয় সমীকরণে আমরা ঢাল পাচ্ছি মাইনাস a2 বাই b2। যেহেতু দুটো সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে তাই তাদের ঢাল দুটো সমান হবে। আমরা m1 এবং m2 মান বসালাম, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম তৃতীয় লাইনে, এবং আমরা অবস্থান পরিবর্তন করলাম, এই a2 কে a1 এর নিচে নিয়ে আসলাম এবং b1 কে a2 এর জায়গায় সরিয়ে নিলাম। তাহলে আমাদের একটি সম্পর্ক চলে আসলো a1 বাই a2 সমান b1 বাই b2। আবার y অক্ষের ছেদাংশ আমরা জানি, y অক্ষের ছেদাংশ এই সমীকরণের জন্য অর্থাৎ প্রথম সমীকরণের জন্য c1 ডিভাইডেড বাই b1, এটি হচ্ছে y অক্ষের ছেদাংশ। এবং অনুরূপভাবে আমরা বলতে পারি x অক্ষের দ্বিতীয় সমীকরণটির y অক্ষের ছেদাংশ হবে মাইনাস c2 বাই b2, এবং দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে তাদের y অক্ষের ছেদাংশ এই দুটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুটো সমান করলাম এবং যেহেতু মাইনাস আছে তাই আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম।
এখানে অবস্থান পরিবর্তন করার জন্য আমরা দুটার অবস্থান দুই দিকে নিয়েছি, অর্থাৎ C2/B2 বাম দিকে নিলাম এবং বাম দিকের অংশটা ডান দিকে চলে আসলো। এবার প্রমাণ সুবিধার জন্য B1 কে C2 জায়গায় এবং C2 কে B1 এর জায়গায় নিয়ে আসলে আমরা একটি অংশ পাবো B1/B2 সমান C1/C2। আমরা যে 3 নাম্বার সমীকরণ এবং 4 নাম্বার সমীকরণকে কম্পেয়ার করি, এখানেও B1/B2 আছে, এখানেও B1/B2 আছে, তাহলে আমরা বলতে পারি A1/A2 সমান C1/C2। তার মানে আমরা এই দুটো সম্পর্ক থেকে আমরা সর্বশেষ সিদ্ধান্তে আসতে পারলাম A1/A2 সমান B1/B2 সমান C1/C2। এটি আমাদের নির্দিষ্ট শর্ত যে দুটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে, তার শর্ত। এখান থেকে আমরা সহজেই বলতে পারি একই সরলরেখা নির্দেশ করার ক্ষেত্রে x এর সহগের অনুপাত, y সহগের অনুপাত এবং ধ্রুব পদগুলোর অনুপাত সর্বদা সমান হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা বেশ কিছু সূত্র এবং প্রয়োজনীয় উপকরণগুলো যেগুলো আমাদের সরলরেখা করতে কাজে লাগবে সেগুলো শিখলাম। এই সূত্রগুলো সবাই বাসায় খাতার মধ্যে লিখবে, মেমোরাইজ করবে এবং বারবার এই সূত্রগুলো চর্চা করবে, কারণ পরবর্তী অঙ্কতে যখন আমরা এর পরে অঙ্ক করতে যাব তখন এই সূত্রগুলো আমাদের খুবই কাজে লাগবে। সেই জন্য এই সূত্রগুলো পড়ে অবশ্যই এই লেকচারটি না দেখে হবে না, তাই আগে তোমাকে লেকচারটি আগে পড়তে হবে এবং লেকচারগুলো পড়ার পরে লেকচারের ভেতরে কি কি সূত্র দেয়া আছে, কিভাবে আসলো, সেই জিনিসগুলো জেনে অবশ্যই সূত্রগুলো খাতায় লিখতে হবে। তাহলে তুমি পরীক্ষায় এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে এবং সহজেই উত্তর দিতে পারবে। সবাই ভালো থেকো। প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।